মানে দেবভূমি। দেবতা মনীষীদের কত না কাহিনী ঘিরে রয়েছে এই দেবভূমিতে। কত ধর্মীয় স্থল, মন্দির, তীর্থক্ষেত্র রয়েছে ভারতের এই উত্তরাখণ্ডে। চলুন আজ আবারও আমি আপনাদের নিয়ে যাব উত্তরাখণ্ডের সেই পবিত্র মাটিতে, যে স্থানে আপনি পৌঁছে অনুভব করবেন স্বয়ং মহাদেব এই স্থানে প্রত্যেকটি কণায় কণায় বিদ্যমান। এই স্থানেই রয়েছে পঞ্চ কৈলাসের এক কৈলাস আদি কৈলাস। বিশ্বের প্রথম ধ্বনীয় মন্ত্র ওম, যা এই স্থানের পাহাড়ের মাঝে সুস্পষ্ট। নিয়ে যাব সেই স্থানেও, যে স্থানে পাণ্ডবেরা শেষবার নিজেদের রন্ধন কার্য সম্পূর্ণ করেছিলেন। যাবেন নাকি এমন একটি স্থানে, যে স্থানে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি হয়ে উঠবে শুধুমাত্র আপনার ছবি তোলার গ্যাজেট। কারণ এই স্থানে কোনো ইন্টারনেট পরিষেবা নেই, নেই কোনো কৃত্রিমতা, শুধু রয়েছে প্রকৃতি, যা মা পার্বতীর প্রতীক, রয়েছেন স্বয়ং মহাদেব। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো মাত্র 5 দিনে আপনারা কিভাবে ঘুরে দেখবেন আদি কৈলাস ওম পর্বত পঞ্চচল্লী। থাকছে সম্পূর্ণ তথ্য, কিভাবে যাবেন, কিভাবে পারমিট বানাবেন, গাড়ি ভাড়া কত, গাড়ির ডিটেলস, কোথায় থাকবেন, হোটেলের সম্পূর্ণ ডিটেলস আপনারা পাবেন আজকের এই ভিডিওতে। প্রথমে আসি, আপনারা কলকাতা থেকে কোন ট্রেন বেছে নেবেন আপনাদের এই ট্যুরের জন্য। হাওড়া থেকে প্রতি শুক্রবার সকাল 8:15 ছাড়ে 12353 হাওড়া লালকুয়া উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস, যেটি লালকুয়া পৌঁছায় পরদিন সকাল 6:55। আপনারা চাইলে লালকুয়া থেকে আপনাদের এই ট্যুরটি শুরু করতে পারেন, বা আপনারা চাইলে হাওড়া থেকে 13019 বাগ এক্সপ্রেস, যেটি প্রত্যেক দিন রাত্রিবেলা 9:35 ছাড়ে এবং 34 ঘন্টায় আপনাকে পৌঁছে দেবে কাঠগোদাম স্টেশনে। আপনারা কাঠগোদাম থেকেও এই ট্যুরটি শুরু করতে পারেন। তবে আপনারা চাইলে আমার মতন হাওড়া থেকে বিকাল 4:50 12301 দিল্লি রাজধানী এক্সপ্রেস ধরে চলে আসতে পারেন নিউ দিল্লি স্টেশনে। নিউ দিল্লি স্টেশনে ট্রেনটি ঢোকে পরদিন সকাল 10:05 15 নম্বর প্ল্যাটফর্মে। আপনার সেখান থেকে 16 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে সকাল 11:25 20504 ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস ধরে 3:22 পৌঁছে যেতে পারেন বারেলি জংশনে। যেহেতু আমি বারেলি থেকে ট্যুরটি শুরু করেছিলাম, তাই আমি বারেলি থেকে আপনাদের এই ট্যুর গাইডটি দেব। তবে বারেলি স্টেশনের কাছে কিন্তু খুব একটা ভালো হোটেল নেই, তাই আমরা বারেলি স্টেশন লাগোয়া সেই রাতটা কাটিয়েছিলাম হোটেল রেডিয়েন্সে। আমাদের এই হোটেলের ডিটেলস, ফোন নাম্বার আমি সমস্ত ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা প্লিজ চেক করে নেবেন। এই মুহূর্তে আমরা রুম থেকে একটু বেরিয়ে গেছি, আমরা একটু এখানে ট্যাক্সি দেখবো, ট্যাক্সি স্ট্যান্ডে যাচ্ছি, দেখি এখান থেকে গাড়ি কি পাওয়া যায়, কারণ কালকে আমরা ধারচুলা বেরাবো। বারেলির ট্যাক্সি স্ট্যান্ডে এসে জানতে পারলাম এখান থেকে ধারচুলা যেতে ছোট গাড়িগুলি হায়ার করলে আপনাদের খরচ পড়বে 9,500 টাকা, বড় গাড়ির ক্ষেত্রে 15,000 টাকা। বারেলি স্টেশন থেকে আসার পথে সামনের মার্কেট থেকে আমরা কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম, যেগুলি দিয়ে আমরা সন্ধেটা খুব ভালোভাবে এনজয় করলাম। এরপর রাতে ডিনার করে শুয়ে পড়লাম, কারণ কাল থেকে আমাদের শুরু হবে আদি কৈলাস ওম পর্বত পঞ্চচল্লীর যাত্রা। গুড মর্নিং এভরিওয়ান, আজ একটি নতুন দিনের সূচনা। আজ থেকে শুরু হচ্ছে আমাদের আদি কৈলাস ওম পর্বত পঞ্চচল্লীর এক অসাধারণ যাত্রা। আজকের সকালটা আমি শুরু করলাম কিছুটা এইভাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি উত্তরপ্রদেশের বারেলিতে, আর বারেলি থেকে আমরা যাচ্ছি উত্তরাখণ্ডের ধারচুলায়। এই মুহূর্তে আমরা আছি উত্তরপ্রদেশে, আর উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ডে আমরা যে যাচ্ছি তাতে সময় লাগবে 1 ঘন্টা, আর 60 কিলোমিটার মতো রাস্তা আমাদের এই মুহূর্তে অতিক্রম করতে হবে। বারেলি থেকে ধারচুলার দূরত্ব 372 কিলোমিটার। এই পথ অতিক্রম করতে আমাদের সময় লাগবে 9 থেকে 10 ঘন্টা। তবে এই পথের সৌন্দর্য অসাধারণ, তাই বোর হবার কোনো প্রশ্নই নেই। আর আমি যে দাদার সাথে গাড়িতে যাচ্ছি সেই ট্রাভেল এজেন্সির নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। ওদিকের রাস্তাটা চলে যাচ্ছে বারেলির ওইদিকে, আর এই দিকের রাস্তাটা যাচ্ছে উত্তরাখণ্ড। সো ফাইনালি আমরা উত্তরাখণ্ডে এন্টার করে গেছি, আর সকলে আপনারা বলুন হর হর মহাদেব। এই মুহূর্তে আমরা আছি সীতারগঞ্জে,
আর এখান থেকে মোটামুটি 53 কিলোমিটার হচ্ছে টনকপুর। বন্ধুরা, আপনারা চাইলে বারেলি স্টেশন থেকে 7:05 75301 বারেলি সিটি টু টনকপুর ডেমু লোকাল ট্রেন ধরে চলে আসতে পারেন 118 কিলোমিটার দূরে অবস্থিত টনকপুরে। টনকপুর স্টেশনের বাইরে থেকে আপনারা শেয়ারের জিপ এবং বাস পেয়ে যাবেন পিথরাগড় যাওয়ার জন্য, এবং পিথরাগড় থেকে আপনারা খুব সহজেই চলে আসতে পারেন ধারচুলায়। চলার পথে একটু বিরতি নিয়ে চলে এলাম একটু ব্রেকফাস্ট করতে, কারণ আজকের যাত্রা হতে চলেছে অনেক লং। মুহূর্তে আমরা যাচ্ছি বনবাসার উপর দিয়ে, আর বনবাসা মানেই বুঝতে পারছেন বন জঙ্গল। এই রাস্তাটা কিন্তু হেলপানি অব্দি গেছে, এইরকমই দুধারে জঙ্গল। এই মুহূর্তে আমরা আছি টনকপুরে, আর টনকপুর কিন্তু হচ্ছে উত্তরাখণ্ডের কুমায়ুন ডিস্ট্রিক্টের প্রবেশদ্বার। টনকপুর আর কাঠগোদাম দুটোকেই বলা হয়। আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক সেখান থেকে দূরে দেখা যাচ্ছে কিন্তু নেপাল, আর মাঝখান দিয়ে ভাগ করছে ভারতকে আর নেপালকে কালী নদী। দেখুন সামনেই রয়েছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি চম্পাবতে, আর চম্পাবত থেকেই আমরা দূরে দেখতে পাচ্ছি বরফের পাহাড়। আমাদের দাদা উনি বলছেন যে ওগুলো নাকি পঞ্চচল্লির পাহাড়। এই মুহূর্তে আছি আমরা বাপরু গ্রামে। বাপরু ভিউ পয়েন্ট থেকে কিছুটা এগিয়ে এসে আমরা সেদিন করে নিলাম লাঞ্চ। বারেলি থেকে ধারচুলা যাবার পথে সৌন্দর্য এতটাই যে একটি ভিডিওতে সেটি তুলে ধরা একেবারে সম্ভব নয়, তবে আমি এই ভিডিওর মাধ্যমে মেন পয়েন্টগুলি আপনাদের সামনে তুলে ধরছি। এরপর ঘাট থেকে পিথরাগড় যাবার পথে আমরা দেখে নিলাম। এই মুহূর্তে আমরা আছি গুরুনা মাতা মন্দিরে। পিথরাগড় যাবার বা আসার পথে প্রত্যেকটা গাড়ি এখানে দাঁড়ায়। বন্ধুরা, এই মুহূর্তে নিচে যে ঝিলটা আপনারা দেখছেন এটা হচ্ছে থারকোট ঝিল। খুব সুন্দর এই ঝিলটা। এই মুহূর্তে আমরা চলে এসেছি পিথরাগড়ে। পিথরাগড় থেকে ধারচুলার ডিস্টেন্স 92 কিলোমিটার, আর পিথরাগড়ে কিন্তু এয়ারপোর্টের ব্যবস্থাও রয়েছে। এই মুহূর্তে পিথরাগড় থেকে আমি চলে এসেছি সদগড়ে। সদগড় থেকেই একটা খুব সুন্দর আপনাদের ভিউ আমি এই মুহূর্তে দেখাচ্ছি। দেখুন আমার ঠিক পিছনে পঞ্চচল্লি যে পিকগুলো সেগুলো দেখা যাচ্ছে। এরপর সন্ধে মাথায় করে আমরা চলে এলাম জলজিবিতে, আর জলজিবি থেকে মাত্র 27 কিলোমিটার দূরে অবস্থিত ধারচুলা, যা ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। এই স্থানে রয়েছে প্রচুর এসএসবি ক্যাম্প। অবশ্যই এই যাত্রায় আপনারা আপনাদের আধার কার্ড ক্যারি করবেন। ধারচুলায় থাকবার জন্য রয়েছে প্রচুর হোটেল এবং হোমস্টে, রয়েছে কেএমভিএনের নিজস্ব ট্যুরিস্ট লজ। তবে আমরা ছিলাম এখানকার হোটেল মুনে। এই হচ্ছে আমাদের রুম। হোটেলের ডিটেলস ও ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনার প্লিজ চেক করে নেবেন। এইভাবেই কাটিয়ে দিলাম আমরা আমাদের এই যাত্রার প্রথম দিন। গুড মর্নিং এভরিওয়ান, আজকে ডে 2। আজ আমরা যাব ধারচুলা থেকে গুঞ্জির পথে। তবে আগে দেখে নেব ভারত নেপাল বর্ডার ও ঘুরে নেব নেপাল মার্কেট। সামনেই রয়েছে ইন্ডিয়ান এসএসবি চেকপোস্ট। এই স্থানে আধার কার্ড শো করিয়ে ও বেশ কিছু কমন প্রশ্ন, যেমন কি পারপাসে আপনারা নেপাল যেতে চান, কতজন আছেন, এবং আপনাদের যে কোনো একটি মোবাইল নাম্বার এখানে নথিভুক্ত করিয়ে আপনারা ঘুরে নিতে পারেন প্রতিবেশী দেশ নেপাল থেকে। আবার সেম প্রশ্ন আপনাদের নেপালের এন্ট্রি করার আগে করা হবে। ইন্ডিয়া, আর এটা হচ্ছে ইনার লাইন বর্ডার ব্রিজ। আমি দাঁড়িয়ে আছি কালী নদীর ওপর, আর এই দিকে আমি যদি ঘুরে যাই নেপাল। চলো। এই মুহূর্তে আমরা ঘুরে দেখছি নেপাল মার্কেটকে। নেপালের মার্কেটে রয়েছে নানা জিনিসের দোকান, তবে লেদারের জিনিস এবং জুতো এখানে খুব ভালো কালেকশনে পাওয়া যায়। আর ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ। ঘড়িতে বাজছে 11:20। আমরা বেরিয়ে যাচ্ছি আদি কৈলাস ওম পর্বতের দর্শনে। হর হর মহাদেব। গঞ্জি হচ্ছে ধারচুলা থেকে 86 কিলোমিটার দূরত্বে অবস্থিত। চলুন আমরা আজকে রাত্রিবাস করব সেখানেই। এই পথে সৌন্দর্য অসাধারণ। নদী, ঝর্ণা, পাহাড়, গিরিখাত, ভ্যালি সবই আপনারা দেখবেন আজকের এই যাত্রায়। প্রথমেই চলুন দেখে নিই কালী নদীকে, যা ভারত ও নেপালকে বিভক্ত করেছে। আগামী দিনগুলোতে আমি আপনাদের দেখাবো কালী নদীর উৎস। এই ধারে যা পাহাড় দেখছেন সমস্ত কিন্তু নেপালের পাহাড়, আর এই দিকের যত আছে পাহাড় সেগুলো সমস্ত কিন্তু ইন্ডিয়ার পাহাড়। মানে আমরা ইন্ডিয়া দিয়ে যাচ্ছি, আর আমাদের পাশেই একসাথেই প্যারালাল চলছে হচ্ছে নেপাল। মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লোহা ঘাটে।
এই জায়গাটার নাম লোহাঘাট। দেখুন এখান থেকে দুটো রাস্তা কিন্তু দুদিকে ডিভাইড হচ্ছে। এদিকে যদি আমি আপনাদের দেখাই তাহলে এটা হচ্ছে আপনার পঞ্চচল্লি নারায়ণ আশ্রম চলে যাবে। আর যদি আমরা এই ব্রিজটা ক্রস করে এগাই তাহলে এই রাস্তাটা কিন্তু যাবে হচ্ছে আদি কৈলাস পর্বত। আর পরবর্তীকালে কিন্তু এই রাস্তা দিয়েই আমরা যাবো হচ্ছে মাউন্ট কৈলাসের জন্য। আর তার জন্য রাস্তা কিন্তু তৈরি হচ্ছে। লোহাঘাট থেকে বেশ কিছুটা পথ এগাতেই আপনাদের ফোনের নেটওয়ার্ক সম্পূর্ণ উড়ে যাবে। না থাকবে নেটওয়ার্ক, না ইন্টারনেট। কখনো কখনো ফোনে নেটওয়ার্ক এলেও ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ যতক্ষণ না আপনারা ধারচুলায় আবার ফিরে আসছেন। তাই অবশ্যই এই যাত্রায় আপনারা ক্যাশ টাকা আপনাদের সাথে রাখবেন, কারণ এই স্থানে কোনো রকম এটিএমও নেই আর ইন্টারনেটও নেই। পথে যেতে যেতে গাড়ি থামাতে বাধ্য হলাম। ওই যে দেখুন নেপালের পাহাড় থেকে কি সুন্দর একটা জলধারা নামছে, নেমে এই কালী নদীর সাথে মিশছে। আপনাদের কিন্তু এই যাত্রার জন্য পারমিট লাগবে, এমন একটা পারমিট আমাদের বানাতে হয়েছে। আপনারা সেটা এখানে এসেও বানাতে পারেন, আর নচেত আপনারা যে ড্রাইভার দাদার সাথে আসবেন তাদের দিয়েও বানাতে পারেন। আপনারা যদি নিজেরা পারমিট বানাতে চান তার জন্য আপনাদের প্রথমে আসতে হবে ধারচুলায়। ধারচুলায় পৌঁছে এখানকার স্থানীয় থানা থেকে প্রথমে আপনাদের পারমিশন নিয়ে চলে যেতে হবে এখানকার স্থানীয় হসপিটালে। সেখান থেকে এনওসি এবং চেক আপ সার্টিফিকেট নিয়ে আপনাদের চলে যেতে হবে এসডিও অফিসে। এসডিও অফিস থেকে আপনাদের ফাইনাল পারমিশন দেওয়া হবে। এর জন্যে আপনাদের হাতে রাখতে হবে 1 থেকে 2 দিন। খরচ পড়বে পার পার্সন 600 টাকা। আর এই পারমিটটাই আপনারা যে গাড়ির ড্রাইভার দাদার সাথে আসছেন বা যে ট্রাভেল এজেন্সির সাথে আসছেন তাদের বললে তারাও বানিয়ে দেবে। সেক্ষেত্রে আপনাদের পার পার্সন খরচ হবে 1000 থেকে 1200 টাকা। এই পথে চলতে চলতে আপনারা দেখে নেবেন বহু ঝর্ণা, যেগুলি আপনার রাস্তাতেই পড়বে। আর এই ঝর্ণাটা হচ্ছে এই যাত্রার সবচেয়ে বড় ঝর্ণা, যার নিচে দিয়ে গাড়ি যখন যায় তখন সম্পূর্ণ গাড়ি কিন্তু জলে ধুয়ে যায়। এই পথের অধিকতর স্থান কিন্তু ল্যান্ডস্লাইড জোন, ভগ্নপ্রাপ্ত এবং খুব রোমাঞ্চকর। এই রাস্তার অনুভূতি গাড়িতে না বসলে আপনি বুঝতে পারবেন না। তবে খুশির খবর এটাই, রাস্তা কিন্তু মেরামতির কাজ অধিকতর জায়গায় চলছে। পথে আমরা লাঞ্চ করি ঘাটিয়া বাগার বলে একটি স্থানে। সেদিন আমরা এখানে কুমায়ুনি লাঞ্চ করেছিলাম, যার মধ্যে একটি খাবারের নাম হচ্ছে ভাঙ্কি চাটনি, যেটি ভাঙের বীজকে পিষে তৈরি করা হয়। মুহূর্তে আমরা চলে এসেছি বুধি গ্রামে। আর এখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে অনেকগুলো ট্রাইবাল গ্রাম রয়েছে। বুধিগ্রাম থেকেই শুরু হচ্ছে চড়াই রাস্তা, যার নাম ছানেকি চড়াই। 36টি বাঁক রয়েছে এই রাস্তার। চলুন এই রাস্তার আনন্দ উপভোগ করা যাক। এই মুহূর্তে আমরা চলে এসেছি 10,540 ফুট উচ্চতায় অবস্থিত ছিয়ালেকে। এই স্থানে আমাদের পারমিট চেক করাতে হবে। এরপর আমরা এগিয়ে যাব গার্বিয়াংয়ের দিকে, আর গার্বিয়াংয়েও আমাদের পারমিট চেক করা হবে। গার্বিয়াং থেকে লিপুলেক যাবার পারমিট পাওয়া যায়। তবে আমরা যে সময় এই স্থানে গিয়েছিলাম সেই সময় লিপুলেক সম্পূর্ণ বরফের চাদরে আচ্ছাদিত থাকার কারণে আমরা লিপুলেকের পারমিট এখান থেকে পাইনি। অগত্যা আমরা এগিয়ে চললাম গুঞ্জির দিকে। এদিকে রাস্তাটা যাচ্ছে হচ্ছে জলিংকং, আদি কৈলাস। এইদিকে রাস্তা যাচ্ছে নাভিগ্রামও এদিকে। আর এই যে এখানে লেখা আছে ওয়েলকাম টু আদি কৈলাস। এদিকে হচ্ছে নাভিগ্রাম, আমরা যাচ্ছি এদিকে গুঞ্জির দিকে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 11,500 ফুট উচ্চতায় অবস্থিত উত্তরাখণ্ডের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম, যার নাম গুঞ্জি, যেখান থেকে নেপাল এবং চীন বর্ডার খুবই কাছে। তো বন্ধুরা, এই মুহূর্তে এসে আমরা পৌঁছে গেছি গুঞ্জিতে। আমরা আছি এখানকার পল্লবী হোমস্টেতে। এই হচ্ছে আমাদের হোমস্টে। এই স্থানে আমাদের ফুডিং এবং লজিং নিয়ে খরচ পড়েছিল পার পার্সন 1000 টাকা। হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চেক করে নেবেন। আমাদের হোমস্টের ঠিক অপোজিটে রয়েছে দেখুন হাতি পাহাড়, আর এই হাতি পাহাড়ের শীর্ষে বিদ্যমান রয়েছেন মহাদেব। দেখুন, খুব ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এই দিক থেকে দেখুন, আমাদের এই হোমস্টে থেকে দেখা যাচ্ছে নেপালের দুটি বিশিষ্ট পাহাড়, একটি আফিনাম্পা
অন্যটি অন্নপূর্ণা। ব্যাগপত্র রেখে আমরা বেরিয়ে পড়লাম গুঞ্জিকে এক্সপ্লোর করতে। দেখে নিলাম এখানে থাকা একটি ছোট্ট মন্দির এবং ঘুরে এলাম এখানকার মিলিটারি ক্যাম্প থেকে। এরপর হোমস্টেতে ফিরে সেদিন বনফায়ারের সাথে আমরা আমাদের রাতের ডিনার কমপ্লিট করি। এইভাবেই কেটে গেল আমাদের দ্বিতীয় দিনটিও। বন্ধুরা, একটি নতুন সকালে আবার আপনাদের সকলকে সুপ্রভাত। গুড মর্নিং ফ্রম গুঞ্জি। আজ আমরা যাচ্ছি আদি কৈলাসের উদ্দেশ্যে। চলুন, পথে সৌন্দর্যের সাথে সাথে বাবার দর্শন আপনাদের ডিজিটালি আমি করাবো। হর হর মহাদেব। সামনে যে পাহাড়গুলো আপনারা দেখছেন, এগুলো হচ্ছে নাভি গ্রামের পাহাড়। গুঞ্জি থেকে নাভি গ্রামের দূরত্ব 10 কিলোমিটার। গুঞ্জি ও নাভি এই উভয় দুই গ্রামেই আদি কৈলাস ওম পর্বত যাত্রীরা রাত্রিবাস করে থাকে। তবে ইদানিং কুটিগ্রামেও অনেক হোমস্টে তৈরি হয়েছে, যেখানে এখন যাত্রীরা রাত্রিবাস করে থাকে। গুঞ্জি থেকে নাভি যাওয়ার রাস্তাটি খুবই সুন্দর। এই যাত্রায় 2 থেকে 3 কিলোমিটার পথ শুধুই পাইন গাছ ও দেবদার গাছে মোড়া। আর এই পথের শেষেই শুরু হয় নাভিগ্রাম। এই মুহূর্তে আমরা চলেছি ব্যাস ভ্যালির ওপর দিয়ে, আর এই সুন্দর ব্যাস ভ্যালির বুক চিরে ছুটে চলেছে পার্বতী নদী, আদি কৈলাসের পার্বতী কুণ্ড থেকে যার উৎপত্তি। এই নদীর অপর প্রান্তেই রয়েছে দেখুন কত ভোজপত্রের গাছ, যার ছালে লেখা হতো প্রাচীনকালে বহু মন্ত্র উপনিষদ। নাভিগ্রাম থেকে কুটিগ্রামের দূরত্ব 16 কিলোমিটার। কথিত আছে দ্রাপর যুগে মা কুন্তী এবং পাণ্ডবেরা এই স্থানে বসবাস করতেন। এই স্থানে রয়েছে একটি ভগ্নপ্রাপ্ত প্রাসাদ, যা দেখে মনে করা হয় এই প্রাসাদটি নাকি পাণ্ডবীদের ছিল। মা কুন্তীর নাম অনুসারে এই গ্রামের নাম রাখা হয়েছে কুটি ভিলেজ। আদি কৈলাস যাত্রার জন্য প্রথম চেকপোস্ট রয়েছে কুটিগ্রামে, যেখান থেকে পারমিট চেক করে আপনারা এগাবেন আদি কৈলাসের দিকে। আমাদের এখান থেকে 16 কিলোমিটার দূরত্ব হচ্ছে আদি কৈলাস। দিগন্ত বিস্তৃত হিমগিরি, আর তার মাঝে থাকা পিচের রাস্তা জানান দিচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই আমার অপেক্ষার অবসান। বহুদিনের ইচ্ছা আজ হতে চলেছে পূরণ। এই রাস্তা স্বপ্নের রাস্তা, ভগবানের সাথে ভক্তের মিলনের রাস্তা। ওই যে পর্বতটা দেখছেন, যার উপর ত্রিকুণ্ডের মতন চিহ্ন দেওয়া আছে, ওটা হচ্ছে কিন্তু গণেশ পর্বত, আর ওখান থেকেই তৈরি হচ্ছে গণেশ নালা। এই মুহূর্তে আমরা আছি জলিংকং চেকপোস্টে। এখান থেকে পারমিট চেক করে আমরা এগিয়ে চললাম। জলিংকং এসে গেছি আমরা। দেখেছেন আমার সাথে এখানে অনেক দাদারা এসছে, অনেক ভাইরা এসছে। আমরা এন্টার করছি এই মুহূর্তে বরফের রাজত্বে, যেখানে বসে আছে আমার ভোলে বাবা। অনেক তপস্যা করলে হয়তো এই দিনটা পাওয়া যায়। এই হচ্ছে জলিংকং, এখানে আমাদের গাড়ি থাকবে। গাড়ি থেকে নেমে আমরা প্রথমে চলে গেলাম আদি কৈলাসের দর্শনে। প্রণাম করে জানালাম অনেক ধন্যবাদ আমাকে এতদূর নিয়ে আসার জন্যে এবং দর্শন দেবার জন্যে। পঞ্চ কৈলাসের এক কৈলাস হলো এই আদি কৈলাস, যাকে ছোটা কৈলাসও বলা হয়, কারণ অবিকল মাউন্ট কৈলাসের মতোই দেখতে এই কৈলাসকে। এখানে কিন্তু অনেক চা ম্যাগির দোকান আছে, চা ম্যাগি সমস্তই খেতে পারবেন। আর এই যে চারদিকে বরফ, হচ্ছে আমাদের আদি কৈলাস। ওই হচ্ছে পঞ্চ পাণ্ডব পাহাড়। দেখুন 5টা পাহাড় তির্যকভাবে রয়েছে একটার পর একটা। এই মুহূর্তে আমরা চলেছি পার্বতী সরোবরের দিকে, যেখানে রয়েছে ভোলে বাবা আর মায়ের মন্দির। আর এই ট্রেকিংটা হচ্ছে 4 কিলোমিটারের। এই ট্রেকিংটা কিন্তু আপনারা ঘোড়া করেও করতে পারেন। ঘোড়া কিন্তু এখানে 1000 টাকা করে বলছে পার ঘোড়া। আমরা পায়ে হেঁটে এগাচ্ছি, চলুন এগাই। আদি কৈলাসের এই যাত্রাটি আমি করেছিলাম সম্পূর্ণ খালি পায়ে। মহাদেবের প্রতি আস্থা এবং ভালোবাসার জোরেই হয়তো আমি এই যাত্রাটি সম্পূর্ণ করতে পেরেছিলাম। এই বুগিয়ালগুলো যখন আপনারা মে মাসের দিকে আসবেন তখন কিন্তু সমস্ত সবুজ থাকে, আর এখন কিন্তু এটা সম্পূর্ণ বরফে ছেয়ে গেছে। এই মুহূর্তে আমরা ঢালের দিকে যাব এই রাস্তাটা ধরে, তারপর ওই চড়াইতে উঠবো। এখান থেকে চড়াই পথ শুরু।
আদি কৈলাসের উচ্চতা প্রায় 19,505 ফুট। উচ্চতার দিক থেকে কেদারনাথের থেকেও উঁচু। মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, আধ্যাত্মিক তাৎপর্যতার জন্য প্রতি বছর বহু তীর্থযাত্রী আদি কৈলাস এসে থাকেন। প্রতি বছর মে মাস থেকে শুরু হয় এবং নভেম্বর মাসের মাঝামাঝি অবধি এই যাত্রা হয়ে থাকে। তবে বরফ পড়ে যাবার কারণে অনেক সময় নভেম্বর মাসেও এই যাত্রা বন্ধ হয়ে যায়। বর্ষার দিনেও বেশ কিছুদিন ধস নামার কারণে এই যাত্রা বন্ধ থাকে। এই হচ্ছে আদি কৈলাস, আর আমরা অনেকটা উঁচুতে চলে এসেছি। বাবার এই কৈলাসে দেখুন নিচের দিকে একটি ত্রিশূল আপনাদের আমি দেখাচ্ছি ভিডিওতে। এখানে কিন্তু বাঘের দর্শনও করা যায় বলে, তবে আমরা ত্রিশূলের দর্শনই করেছি। বেশ খাড়াই রাস্তা, এই যে দেখুন কিরমটা খাড়াই। খুবই সাবধানে হাঁটবেন, আর প্রচণ্ড ঢাল। পাশে কিন্তু কোনো বাউন্ডারি নেই, কিছু নেই, তাই জন্যে খুবই সাবধানে সব কিছু করবেন। শ্বাসকষ্ট অবশ্যই হচ্ছে, সকলেরই হচ্ছে। সাথে করে আপনারা কপু নিয়ে আসতে পারেন যাদের শ্বাসকষ্ট হয়, বা যারা আপনারা ইনহেলার অ্যাস্থমা পাম্প নেন তারা অবশ্যই আপনাদের মেডিসিন নিয়ে আসবেন। পথ কিন্তু সম্পূর্ণ মাটির এবং পাথরের। পথের বেশ কিছু জায়গায় আপনাকে এইভাবে চড়াই চড়ে ওপরে উঠতে হবে। তবে ঘোড়া কিন্তু এই পথ দিয়ে যায় না, ঘোড়া অন্য রাস্তা দিয়ে যায়। বন্ধুরা, সামনে দেখুন আদি কৈলাস, আর এই যে এই ধারে রয়েছে পাণ্ডব পাহাড়, আর ওই যে দেখুন ওপরে রয়েছে পার্বতী মুকুট। দেখছেন কি সুন্দর। এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি পার্বতী কুণ্ডে। পার্বতী কুণ্ড আগে আছে। এই যে দেখুন ব্যারিকেডের মতো যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা এখন যাব বাবার মন্দিরে। सर्वव्यापी तू प्रचंड महाकाय आदिशक्ती तू नरमुंड मालाधार तुझ्या विना जीवनासर्थ साकार महाकाय तो सगुण निराकार ओम नमः शिवाय ओम नमः शिवाय। হলো বাবা এখানে বসে আছেন। এই হলো আমার পিছনে বাবার মন্দির। আমি ভাবতে পারিনি যে এত বরফ থাকবে, এত কিছু থাকবে, আর আমি এইভাবে আসবো। পার্বতী মন্দিরের পাশেই রয়েছে পার্বতী কুণ্ড, আর এই পার্বতী কুণ্ডের জলে দেখুন আদি কৈলাসের কি সুন্দর একটি প্রতিবিম্ব তৈরি হয়েছে। অসাধারণ এই দৃশ্য। এই মুহূর্তে এখানে পুজো দেওয়া হয়ে গেছে। ভেতরে ক্যামেরা এলাও নেই, তাই বাবার দর্শন, মায়ের দর্শন করাতে পারলাম না। যতটা নিয়ে যাবার মতন ততটা নিয়ে গেছিলাম। আর এখানে এসে সত্যি দারুণ লাগছে, দারুণ লাগছে। আপনারা আসুন এখানে। আর এই যে এখান থেকে প্রসাদও পেয়েছি। মুহূর্তে আমরা পার্বতী কুণ্ড থেকে এগিয়ে যাচ্ছি, কারণ গৌরী কুণ্ডের দিকে রাস্তা সম্পূর্ণ ব্লক হয়ে গেছে বরফের কারণে। যাবার খুব ইচ্ছে ছিল, দেখার ইচ্ছে ছিল ভীমকি খেতি। আর গৌরীকুণ্ড গেলে আমরা একদম আদি কৈলাসের পাদদেশ অব্দি যেতে পারতাম। তবে এখানে যারা বর্ডার সিকিউরিটি ফোর্স আছে বা এখানকার যারা স্থানীয়রা আছে তারা বলছে যে ওই রাস্তাটা সম্পূর্ণ ব্লক বরফের জন্য। আমরা তাই ওইদিকে যাচ্ছি না, এখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি নিচের দিকে। ওই যে রাস্তাটা যাচ্ছে ওইটা গৌরীকুণ্ডের দিকে যাচ্ছে। ঘড়িতে বাজছে দুপুর 2টো। আমরা আমাদের পরিক্রমা কমপ্লিট করে চলে এসেছি জলিংকংয়ের কার পার্কিংয়ে। এখানে থাকা একটি ছোট্ট দোকানে কিছুক্ষণ বিশ্রাম করে একটু ম্যাগি খেয়ে আমরা চললাম গুঞ্জির পথে। তবে মাঝে কিছুক্ষণ পথে দাঁড়িয়ে বিশ্রাম নিলাম পার্বতী নদীর পাড়ে
ও দেখে নিলাম আমরা যখন গুঞ্জি থেকে ফিরছি তখন কুটি গ্রামে আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে মনোকামনেশ্বর শিব মন্দিরে। এটা রাস্তায় আপনাদের যাবার পথেই পড়বে। এরপর গঞ্জি ফিরে সেই দিন সন্ধেটা আমরা কাটালাম এখানকার স্থানীয় মানুষদের সাথে। এইভাবেই কেটে গেল আমাদের তৃতীয় দিনটিও। এখন বাজছে সকাল 8টা। এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে যাব হচ্ছে ওম পর্বত দেখে আজকে আমরা চলে যাব পঞ্চচল্লির দিকে। এই হচ্ছে গুঞ্জিতে আমাদের আজকে প্রথম চেকপোস্ট, যেখানে আমাদের আজকে পারমিট চেক হচ্ছে। এই যে দাদারা গেছে। গুঞ্জি থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্বে রয়েছে কালাপানি, যেখানে আমাদের সেকেন্ড পারমিট চেক হবে। আর সেখান থেকে আরো 9 কিলোমিটার হচ্ছে ওম পর্বত। গুঞ্জি থেকে ওম পর্বত যাবার রাস্তার অবস্থা খুব খারাপ। অবশ্যই আদি কৈলাস ওম পর্বত পঞ্চচল্লি যাত্রার জন্য আপনারা বড় হাই পিক আপ গাড়ি নিয়ে আসবেন, নচেত রাস্তায় কিন্তু আপনাদের নানা সমস্যায় পড়তে হবে। ওম পর্বত যাবার রাস্তাটি অতি ভয়ঙ্কর ও অতি সুন্দর। পথ এখানে নেই বললেই চলে। বড় বড় বোল্ডারে রাস্তা ভর্তি। পথের একধার দিয়ে বয়ে চলেছে কালী নদী। এই মুহূর্তে আমরা চলে এসেছি কালাপানি চেকপোস্টে। পিছনে রয়েছে মন্দির, তবে আমরা এই মুহূর্তে মন্দির দেখবো না। আগে আমরা চলে যাচ্ছি ওম পর্বতে। ওম পর্বত দর্শন করে যখন ফিরবো আবার, তখন আমরা দেখবো হচ্ছে কালী মন্দির। বন্ধুরা, এই হচ্ছে আমার পিছনে, এটা হচ্ছে শেষনাগ পর্বত। এই যে আপনারা দেখছেন একদম এইভাবে যেটা আছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কালাপানি চেকপোস্টে। এখানটা সম্পূর্ণ হচ্ছে মিলিটারি ক্যাম্প। আর এখানে আমাদের চেকপোস্টে পারমিট চেক হবে। প্রচুর লাইন পড়েছে। আর এই মুহূর্তে আমরা এগিয়ে যাব চেকপোস্ট থেকে ওম পর্বতে। ওম পর্বত ভারতের কুমায়ুন বিভাগের পিথোরাগড় জেলার অন্তর্ভুক্ত, যা ভারত, নেপাল ও তিব্বত অধিকৃত চীন সীমান্তে অবস্থিত, যার উচ্চতা 18,340 ফুট। সো বন্ধুরা, এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি নাবিরাঙে। আর নাবিরাঙে কিন্তু এখানে আমাদের এন্ট্রি করাতে হচ্ছে। আর আমরা এখন যাব ভিউ পয়েন্টে। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्ष्यमामृतात्। এই মুহূর্তে আমি চলে এসেছি মহাদেবের আরও একটি বাসস্থানে। এই মুহূর্তে আমি আছি ওম পর্বতে। আর আমার ঠিক সামনেই রয়েছে ওম পর্বত। দেখুন, আমি যে একজন সনাতনী সেটা ভেবে আমার এখানে এসে গর্ববোধ করছি। আমাদের সবথেকে বড় যে আধ্যাত্মিক বিষয় সেটা হচ্ছে ওম। আর ওম থেকে কিন্তু পৃথিবীর সৃষ্টি, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি। এমনকি নাসার বিজ্ঞানিকরাও বলেছে যে মহাবিশ্বের যে শব্দটি তারা শুনেছে সেটাও কিন্তু ওম। অর্থাৎ ওম হচ্ছে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড। আমাদের হিন্দুদের মধ্যে যে সবথেকে বড় যে মন্ত্রধ্বনি রয়েছে সেটাও কিন্তু ওম। তাই আমি একজন হিন্দু সনাতনী হিসেবে সম্পূর্ণ গর্ববোধ করছি। এই স্থানে এসে প্রকৃতিও বলছে হর হর মহাদেব। বন্ধুরা, ওম পর্বত থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত রয়েছে লিপুলেক পাস, যেটা হচ্ছে চীন অধিকৃত তিব্বত আর ভারতের একটি বর্ডার। সেখান থেকে কিন্তু এরিয়াল দর্শন করানো হয় মাউন্ট কৈলাসের। এই মুহূর্তে আমরা ওম পর্বত দেখে চলে এসেছি কালীমাঠে। কালীমাঠে রয়েছে মা কালীর একটি সুন্দর মন্দির। এই স্থানটি হলো কালী নদীর উদ্গমস্থল। পাশেই রয়েছে একটি মিলিটারি ক্যাফে, যেখান থেকে আমরা দেখে নিলাম ব্যাস গুফা ও খেয়ে নিলাম বেশ কিছু খাবার। এরপর আমরা এগিয়ে চললাম গুঞ্জি হয়ে লোহাঘাটের দিকে। আজ আমরা লোহাঘাট থেকে এগিয়ে যাব পঞ্চচল্লির দিকে। লোহাঘাট থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত দারমা ভ্যালি। এই দারমা ভ্যালিতেই আজ আমরা রাত্রিবাস করব। এই পথের সৌন্দর্য অসাধারণ। এই পথেও বহু ঝর্ণা আপনারা দেখতে পাবেন। পথের একধারে রয়েছে ছিরকুলা ড্যাম। তবে এই পথের রাস্তার অবস্থা বেশ খারাপ। পথে রাস্তা তৈরির কাজ চলছে। সন্ধে মাথায় নিয়ে আমরা এসে পৌঁছে গেলাম দারমা ভ্যালিতে অবস্থিত দারমা হাইটসে। হোমস্টের ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চেক করে নেবেন। হোমস্টেতে পৌঁছে প্রথমেই চলে এলাম এনাদের ক্যাফেতে।
ভারী সুন্দরভাবে সাজানো ওনাদের এই ক্যাফে। এরপর সন্ধ্যে স্ন্যাক্স ও চা খেতে খেতে হালকা মিউজিকে নিজেদের মাতিয়ে তুললাম। এরপর রাতের ডিনার সেরে শুয়ে পড়লাম। আজকের সকালটা শুরু হলো কিছুটা এইভাবে। এই মুহূর্তে আমি আছি পঞ্চচল্লিতে। কালকে আমরা পঞ্চচল্লিতে এসে পৌঁছেছিলাম সন্ধ্যেবেলা ওই 7টা 7:30 নাগাদ। আর এই যে হচ্ছে পঞ্চচল্লি পিক। এখান থেকে 4টে পিক দেখা যাচ্ছে। একটা ওই সাইডে আছে যেটা আর একটু ওপরে গেলে দেখা যায়। আমি এখানে আছি ডারমা হাইটসে। আর এখানে এসে প্রচণ্ড ঠান্ডা, কথা বলতে একটু কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। আর এই মুহূর্তে আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। চলুন ব্রেকফাস্ট করি আর তারপরে আমরা পঞ্চচল্লি বেস ক্যাম্প ট্রেকে যাব। বন্ধুরা, এই পঞ্চচল্লিতে এসে কিন্তু আমার একটা বড় প্রাপ্তি হয়েছে। এই যে ম্যাডামকে দেখছেন, উনি কিন্তু আমার সাবস্ক্রাইবার। আর এখানে দেখুন সকলেই রয়েছে, উনি এখানে এসে আমাকে চিনতে পেরেছেন। এটাই আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি। কেমন লাগে ম্যাডাম আপনার? খুব ভালো লাগে, দেখেছি অনেকগুলো, খুব সুন্দর। নামটা শুনেই মনে পড়ে গেল, মুখটা দেখেও। এই মুহূর্তে ব্রেকফাস্ট করে আমরা চললাম দান্ত ভিলেজ থেকে দুক্ত ভিলেজের উদ্দেশ্যে, যেখান থেকে শুরু হবে পঞ্চচল্লি ট্রেকিং। এই 2 গ্রাম দারমা ভ্যালির অংশ। পঞ্চচল্লির এই যাত্রার প্রথম 1 কিলোমিটার পথ সাংঘাতিক চড়াই ও পাথুরে, তবে শরীর হাঁপিয়ে গেলেও মন টেনে নিয়ে যায় বরফের পাহাড়ের ওই পারে। চোখ দেখতে চায় ওই পাহাড়ের সৌন্দর্য। তাই কখনো বসে কখনো জল খেয়ে আমরা এগাচ্ছি পঞ্চচল্লি বেস ক্যাম্পের উদ্দেশ্যে। এরপর পাথুরে রাস্তা ছেড়ে আমরা প্রবেশ করলাম পাইন, দেবদার, ভুজপত্রের গাছের জঙ্গলে। চারদিকটা কেমন ভয়ঙ্কর সুন্দর। আমরা যে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি সেই জঙ্গলে কিন্তু রয়েছে স্নো লিওপার্ড, ব্লু শিপ, ভাল্লুক এবং নানা প্রজাতির পাখির বাস। আমরা এখন চলে এসেছি 13,976 ফুট উচ্চতায় অবস্থিত পঞ্চচল্লি বেস ক্যাম্পে। এই স্থানে রয়েছে কেএমভিএনের 5টি ডোমস, যেখানে একসময় পর্যটকেরা রাত্রিবাস করত, তবে আজ তা বন্ধ। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি পঞ্চচল্লি বেস ক্যাম্পে। এই বেস ক্যাম্পে আসতে আমাদের সময় লেগেছে মাত্র 1 ঘন্টা, যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। আর এই যে বেস ক্যাম্পে এসে পৌঁছালাম, এই যাত্রাটা হচ্ছে আপনাদের 4 কিলোমিটারের একটি যাত্রা। আর এই যাত্রা কিন্তু অসাধারণ ছিল আমার জন্যে। আর এই যে 5টা পাহাড় দেখছেন, এই 5টা পাহাড়কে কিন্তু পঞ্চ পাণ্ডব পাহাড় বলা হয়। যখন পাণ্ডবেরা তাদের মোক্ষের জন্যে স্বর্গরোহিণীর পথে এগাচ্ছিলেন, তখন শেষবার তারা এই স্থানে এসে তাদের রান্নাবান্না করেছিলেন, কিছুক্ষণ সময় কাটিয়েছিলেন। যখন সূর্যোদয় হয় আর সেই সূর্যের আলো যখন এই পাহাড়ের ওপর পড়ে, এই পর্বতের ওপর পড়ে, তখন কিন্তু এই পর্বতে মনে হয় যেন আগুন জ্বলছে, যেমনটা আপনাদের ভিডিওতে আমি সকালবেলা দেখিয়েছি। পঞ্চচল্লি নামটা কিন্তু এইখান থেকে এসেছে। বেস ক্যাম্প থেকে 6 কিলোমিটার পথ এগালেই আপনারা পৌঁছে যাবেন পঞ্চচল্লি 0 পয়েন্টে। এ পথের সৌন্দর্য স্বর্গের থেকে কিছু কম নয়। এই পথের বেশ কিছুটা পথ এগালেও আমরা সম্পূর্ণ 0 পয়েন্ট অবধি যাইনি, কারণ সেদিন আমাদের গুঞ্জি ফেরার ছিল। তাই দুক্ত ভিলেজে পৌঁছে সেরে নিলাম লাঞ্চ আর এগিয়ে চললাম গুঞ্জির পথে। গুঞ্জি পৌঁছাতে সেদিন আমাদের সন্ধে হয়ে গিয়েছিল। বারেলি হোক বা লালগুয়া, ধারচুলা পৌঁছে সেখান থেকে আদি কৈলাস, ওম পর্বত, পঞ্চচল্লি দেখে আবার ধারচুলায় ফেরা, এইভাবে আপনারা 5 দিনে করে ফেলতে পারেন এই ট্যুরটি। এর সাথে আপনারা অ্যাড করে নিন আপনাদের ট্রেনের ডেটগুলি। আজকের ভিডিওটি আশা করছি আপনাদের সকলে খুব ভালো লেগেছে। তাই অবশ্যই এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অলে ক্লিক করে দিন। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক পেজেও ফলো করতে পারেন। লিংক ডেসক্রিপশন বক্সে রাখা আছে। হর হর মহাদেব।